কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আলোচনা হয়, কথা বলেন একাধিক মন্ত্রী। পরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে আজ দেশজুড়ে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেফতার এবং নির্বিচারে আটক বন্ধ করার আহ্বান জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে 29 জুলাই প্রকাশিত দুটি ভিন্ন বিবৃতিতে তারা আরও অভিযোগ করে, গণগ্রেফতার এবং আটক করাদের বাংলাদেশের সরকার ভয়ের সংস্কৃতি তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, সরকারকে চ্যালেঞ্জ করার সাহস রাখে এমন সবার মুখ বন্ধ করার সব ধরনের পদক্ষেপ বাংলাদেশে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মিথ্যা অভিযোগের শাস্তি দেওয়া হবে বলেও আশঙ্কা জানান স্মৃতি সিং। জানান, রাজধানী ঢাকার নিরস্ত্র 2,13,000 মানুষের বিরুদ্ধে পুলিশ 2 শতাধিক মামলা দায়ের করেছে এবং নির্বিচারে যে কাউকে পুলিশ গ্রেফতার করছে। দ্বিতীয় বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তারা তালিকাবদ্ধ করছে, যার মধ্যে রয়েছে বেআইনিভাবে নিরস্ত্র সাধারণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, নির্যাতন, নিপীড়ন, আহতদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা এবং নির্বিচারে আটক ও গণগ্রেফতার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলায় আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাজধানীর পরিস্থিতি জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জোনাদ আল হাবিব। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি থেকে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যদিও এখনও সারা দেশে কারফিউ বলবৎ রয়েছে, তবে ঢাকা শহরে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্থাৎ 11 ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক এবং দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো। তবে এই কারফিউ আসলে কতদিন চলবে বা কবে নাগাদ কারফিউ উঠিয়ে নেওয়া হবে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কিছু আসলে জানানো হয়নি। তবে যেটি বরাবরই বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলছেন যে পরিস্থিতি যখন সরকার বুঝবে যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে, তখনই আসলে মূলত কারফিউ তুলে নেওয়া হবে। তবে কারফিউ বলবৎ থাকলেও প্রথম দিকে কারফিউতে যেভাবে মানুষের চলাচলে বাধা দেয়া হতো বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তল্লাশির মুখে পড়তো, তবে এই পরিস্থিতি কিন্তু এখন রাজধানীতে নেই। সাধারণ মানুষ স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা চলাফেরা করতে পারছে। কারফিউ শিথিল থাকায় সিলেটে দোকানপাট এবং যানবাহনের সংখ্যা বেড়েছে। এ খবর জানিয়েছেন সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। গত দুদিন ধরে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে এবং কারফিউ শিথিল থাকার সময় আমরা জনজীবনে বেশ ব্যস্ততা দেখতে পাচ্ছি। অফিস আদালত কিংবা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবই স্বাভাবিকভাবে খুলছে এবং রাত 9টার পর সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তবে দুটি সংকট এখনও রয়েছে, সেটি ইন্টারনেটের ধীরগতি এবং দূরপাল্লার যান চলাচল এখনও অনিয়মিত আছে। বিশেষত সিলেটে ট্রেন চলাচল বন্ধ থাকলে একটা যাতায়াতে বেশ বড় ব্যাঘাত হয়, সেই ব্যাঘাতটি আছে। যেহেতু নৌ রুট চলাচল নেই সিলেটে, প্রায় আকাশপথ, সড়কপথ এবং রেলপথে মূলত চলাচল হয়ে থাকে। সেক্ষেত্রে সড়কপথে যোগাযোগ অনিয়মিত এবং রেলপথ বন্ধ থাকার কারণে দূরপাল্লার যোগাযোগে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমরা সিলেট নগরীর একদম প্রাণকেন্দ্রে আছি, জিন্দাবাজার। দেখবেন এখানেও কিন্তু এই দুপুরবেলাতেই যানজট লেগে আছে এবং বিভিন্ন মোড়ে এরকম যানজট লাগছে। মানে স্বাভাবিক যে ব্যস্ততা সেটি শুরু হয়েছে সবার মধ্যে এবং সবাই বেরোচ্ছেন এবং কারফিউ শিথিলের সময়টা বৃদ্ধি করে গত দুদিন ধরে মানুষের ব্যস্ততা আরও বেড়েছে। একই সাথে কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় যে নিহতদের স্মরণে আজ শোক পালন করা হচ্ছে। কালো বেশ ধারণ সহ বিভিন্ন মসজিদ, মন্দির, পেগোডায় প্রার্থনাও করা হচ্ছে এবং সবারই প্রত্যাশা যে কারফিউ পুরোপুরি উঠে গেলে হয়তো যে একটি অজানা ভয় কাজ করছে মানুষের মধ্যে, সেটিও দূরীভূত হবে এবং একবারই পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সিলেটের জনজীবন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট।
নিজের বিকাশ নিজে কর। কারফিউ শিথিল হয় অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের মানুষের জীবনযাত্রা। রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক জানাচ্ছেন সেখানকার চিত্র। কারফিউ শিথিলের সময় যেমন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, তেমনিভাবে রংপুর মহানগর সহ রংপুর জেলার মানুষের জীবনযাত্রার অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। রাস্তাঘাটগুলোতে আগের মতনই চলছে বিভিন্ন যানবাহন, দোকানপাট খোলা রয়েছে, ব্যাংক, অফিস, যে সমস্ত প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে কিন্তু লোকজনের ভিড়, লেনদেন বাড়ছে। রংপুর থেকে দূরপাল্লার এবং আন্তঃজেলার বাসগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে, যদিও মাঝে মধ্যে যাত্রী সংখ্যা সংকট বলছে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা, কিন্তু যানবাহন চলাচল করছে। রংপুর বিভাগের মধ্যে যে কয়টি স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। ধীরে ধীরে ফিরে আসছে রংপুরের সেই পুরনো চেহারা। সাম্প্রতিক আন্দোলন পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে সৃষ্ট অচলাবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে পাইকারি থেকে খুচরা বাজারে ভোগ্যপণ্যের সরবরাহে তেমন গতি আসেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ভোগ্যপণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আমদানি সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কাস্টমস ও বন্দরের কাজ প্রায় এক সপ্তাহ বন্ধ থাকে। এতে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আটকে যায় বন্দরে। বর্তমানে পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি কেমন, সেই প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমান পরিস্থিতিতে আমাদের অনলাইন কার্যক্রম সম্পূর্ণভাবেই সচল আছে এবং আমাদের যত ইম্পোর্ট হচ্ছে এবং যত এক্সপোর্ট হচ্ছে সমস্ত কার্যক্রম আমরা স্বাভাবিকভাবেই করতেছি। আমরা যে অবজারভেশন যে অল্প কিছুদিন যেটা আটকে ছিল তাতে করে পণ্যের গুণগত মানের কোনো তারতম্য হয়নি এবং আমরা এই যে যানজট যে আমাদের যে কয়েকদিন যেটা স্ট্যাগন্যান্ট যেটা হয়েছিল আমরা তারপরে খুবই র্যাপিডলি আমরা সে কাজগুলি সম্পন্ন করেছি। এদিকে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। জাহাজ থেকে খালাস হওয়ার পর বেশিরভাগ পণ্য চলে আসে এখানে। বন্দর চালু হওয়ায় ভোগ্যপণ্যের মজুদ সন্তোষজনক হলেও বেচাকেনা তেমন হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের দোকানপাট কিন্তু কিছুটা খোলা ছিল, কিন্তু বেচা বিক্রি হয় নাই। এবারে যে বলতে গেলে আপনার কোনো কিছুর দাম বাড়ে নাই, কিন্তু না বাড়লে কি হবে, আপনার বেচা বিক্রি কিন্তু কম। চলমান আমদানি ব্যাহত না হওয়া সহ পরিস্থিতির উন্নতি হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা ব্যবসায়ীদের। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় কৃষকদের প্রায় 63 কোটি টাকার ক্ষতি হয়েছে। জমিতে রোপণ করা পাট, তিল, পটল, আউশ, আমন বীজতলা এবং বেগুন সহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সরকারি উদ্যোগে তালিকা করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে হাজার হাজার কৃষক এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি মাসের শুরুতে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যার পানিতে নিমজ্জিত হয় জেলার 5 উপজেলার 6,525 হেক্টর ফসলি জমি। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 3,185 হেক্টর জমির ফসল। এসব জমিতে সবজি, মরিচ, পাট, আউশ ধান, তিল ও বীজতলা ছিল। পাট গাড়ছিলাম, পাট হয়েছে ভালো, ফলন হয়েছে ভালো, কিন্তু হঠাৎ করে বর্ষার পানিতে আমার পাট সব শেষ হয়ে গেছে। সামান্য কি ক্ষেতের 2 আনা অংশ আমি কাটতে পারছি, আর পানি তলা গেল আর কাটতে পারলাম না। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিশেষ করে যেমন বীজতলা, আমন বীজতলা যেটা নিচু জায়গায় ছিল, এটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা শুকনো বীজতলা উঁচু জমিতে, যাতে সামনে আমন মৌসুমে কোনো প্রকার কৃষকদের সমস্যা না হয়, এ ব্যাপারে আমরা কাজ করছি। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি অফিসের পক্ষ থেকে উদ্যোগ ও পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। NTV নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। দুপুরে সচিবালয়ে একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামাতকে নিষিদ্ধের প্রক্রিয়া এগিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসছেন তিনি। এই দলটাকে
যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। বিচার করার যুদ্ধ অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া ও কোটা আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনের সময় মৃত্যুর ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আদালত বলেন, জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোরই ঠিক হবে না। সোমবার সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো এবং ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন। জার্মান ভিসা প্রক্রিয়ার স্লট গতির কারণে দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রস্টার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত বলেন, তাদের কিছু সীমাবদ্ধতার কারণে জার্মান ভিসা প্রদান প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় বাংলাদেশ ও জার্মানির সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই সম্পর্ক এখন আরও দৃঢ় হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ জাতীয়ভাবে শোক পালনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শোকাহত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান আকিম ট্রস্টার। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এই সময় সেখানে উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। আন্দোলনে সরকারের তরফ থেকে মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ করার দাবি তাদের। আর ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। DRUতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে। তারা বলেন, আন্দোলন দমন করতে পুলিশ আইন ভঙ্গ করেছে, গুলি ছোড়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও হয়েছে। অল্প সময়ের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা। সরকার 147 জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে, যা অগ্রহণযোগ্য। নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু যাদের বয়স 4 থেকে 16 বছরের মধ্যে। এদের মধ্যে 4 জন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে। বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে। প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এবং তারপরে তো আপনারা FIR-এ কি লেখা হয়েছে, এক ছবি থাকার পরে সেটা জানেন। প্রাণহানির তদন্ত না করে শুধু নাশকতার মামলা দায়ের নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্লক রেড দিয়ে ছাত্রদের গ্রেফতারের সমালোচনা করেন তারা। চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র, তরুণ, কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি, আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল, তারপর গ্রেফতার করা হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টার সময় দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করবেন? করেন।
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও চলমান সংকট থেকে উত্তরণে বিরোধী মত দমন বন্ধ সহ 11 দফা দাবি পেশ করা হয় নাগরিক সমাজের তরফ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণগ্রেফতারের নামে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি জানান, বিভিন্ন মহলে দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায় প্রেক্ষিতে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত 14 দল। এখন আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত কার্যকর করবে সরকার। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাখ্যা দেন। দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দাবি করে আসছে দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের রায় ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সিদ্ধান্ত গ্রহণ। আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। সাম্প্রতিক সহিংসতার মামলায় কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার করা না হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেকেও জড়িয়ে এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন স্পষ্ট। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র, তত্ত্ব ও তৃতীয় পক্ষের ইন্ধন খুঁজে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক নেতারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। শিক্ষক নেতারা বলেন, ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষক সমাজের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। চলমান আন্দোলনে অংশ নেওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতিও আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের 9 দফা সহ 11 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। 2. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। 3. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোই ঠিক হবে না বলেও উল্লেখ করেছে আদালত। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য আদালতের। রিটের পরবর্তী শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাভেদ। পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান। রিট শুনানির দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। গণতদন্ত কমিশনে যারা আছেন তাদের স্বজন এবং কমিশনের সদস্যরাই এই রিট করেছেন এবং এর পক্ষে শুনানি করছেন। পুলিশ কখন গুলি করতে পারবে বা পারবে না তা আইনে সুস্পষ্ট বলা আছে। সবকিছু মেনেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও
যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হবে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য। এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটকারী আইনজীবীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এখানে রাজনৈতিক রং মাখানোর কোনো সুযোগ নেই। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। রিটের বিপক্ষে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বক্তব্য রাখেন। আর রিটের পক্ষে 3 জন আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে কয়েকবার হট্টগোলের সৃষ্টি হলে সবাইকে আদালতের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান বিচারপতি। ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহত, আহত ও গ্রেফতারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চোখে মুখে লাল কাপড়ে বেঁধে প্রতিবাদী কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর হামলা ও হতাহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খুলনা শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ স্থানে আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা কর্মসূচি পালন করেছে। এতে বিভিন্ন কলেজের মেয়েরা অংশ নেয়। আগামীকাল থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস। বুধবার থেকে সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাম্প্রতিক অচলাবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বুধবার থেকে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকে লেনদেন চলবে আগের মতো সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে পটুয়াখালীতে 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। দেশে কারফিউ চলাকালীন সময়ে স্বল্প আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হওয়ার কারণে পরিস্থিতি বিবেচনায় এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডার পরে রাস্তায় বসে পড়েন তারা। রণসঙ্গীত, বিদ্রোহী কবিতা, রাস্তায় প্রতিবাদী স্লোগান লেখার মাধ্যমে প্রতিবাদ জানান সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের। তামজিদ সুমনের রিপোর্ট। কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মুখরিত নূর হোসেন চত্বর। গানে গানে প্রতিবাদ জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব প্রতিবাদী কণ্ঠ। পূর্ব নির্ধারিত আয়োজনে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় ভেস্তে যায় সেই উদ্যোগ।
পুলিশের সাথে ধস্তাধস্তি শেষে তারা বসে পড়েন রাস্তায়। রাস্তার উপর বিভিন্ন স্লোগান লিখনেও ছিল প্রতিবাদের উচ্চারণ। আমরা তো জানি কি হচ্ছে, সো আমরা তো এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসছি। আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সেটাই করতেছি। আমরা বিবেকের তাড়নায় আজকে রাজপথে সমবেত হয়েছি। আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি। তারপরে আমাদের এই রাষ্ট্রের পুলিশ, আপনারা দেখছেন মিডিয়ার সবাই, এটি প্রমাণ থাকলো যে আমাদেরকে এগোতে দেয়া হলো না। আমরা সবাই নিরস্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থী, জনতা, চাকরিজীবী, সাংবাদিক সকলে আছে আমরা এখানে, কিন্তু আমাদের একটা গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না এই স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী রাষ্ট্র। গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধাকে নিজেদের অধিকার হরণ বলে মনে করেন প্রতিবাদকারীরা। আমাদের এখন আসলে বেশি করে কথা বলতে হবে। আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা, তাদের ভাষা হচ্ছে গান, তাদের ভাষা শিল্প, সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে। সেটাই জন্য আমরা পথে নামছি। আমাদের চোখ, কান, মুখ, হাত সব বন্ধ, আমরা কিছুই করতে পারছি না। আমি একজন অভিভাবক, আমার নিজের সন্তান আছে, ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা যে যার মতো চেষ্টা করে প্রতিবাদ করেছি। প্রায় 4 ঘন্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা অবশ্যই আমাদের যে দাবি, আমরা সেটা কামিয়াব হবই, সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ থেকে দৃষ্টি সরাতে জামাত নিষিদ্ধ ইস্যুর প্রজেক্ট নিয়েছে সরকার। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আর আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায়। তিনি অভিযোগ করেন, একটি অদৃশ্য শক্তির মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে, ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে, চলছে গণগ্রেফতার, রিমান্ডের নামে চলছে অমানসিক নির্যাতন। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে কর্মসূচি প্রত্যাহার সরকারের দেউলিয়াত্বকে প্রমাণ করে। গণহত্যা বলে আমি আজকের আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা বলা আছে। আমরা তো মনে করি জাতিসংঘ হস্তক্ষেপ হওয়া উচিত। আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দাও, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে। সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। যে সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেটে রয়েছে ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্প। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে তিনি দাবি করেন, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। জুনায়েদ আহমেদ পলক জানান, গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন, এর প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেনগুলো চালু করা হবে। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি পরিদর্শন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। বিকেলে বিটিভির ঢাকা কেন্দ্রের কার্যালয়ে যান নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, টিভি ব্যক্তিত্ব হামিদ, ফরিদুর রেজা সাগর, শাহেক সিরাজ, নাট্য ব্যক্তিত্ব সারা জাকের, লাকি ইনাম সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সঙ্গে ছিলেন বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার সহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটিভি পরিদর্শন শেষে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলন সহিংসতায় আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট।
নিজের বিকাশ নিজে কর।